আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন দৈনিক প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। রাহিদ এজাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত খবরে। এছাড়াও এই আলোচনায় যোগ করে নিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর এস.এম. শামীম রেজা। ডক্টর রেজা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এছাড়াও এই আলোচনায় নানান সময় একাধিক অতিথি আমাদের সাথে যোগ দেবেন, জানাবেন মতামত আর করবেন বিশ্লেষণ। ঢাকায় আসার পর এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আনুষ্ঠানিক দেখা করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রীর প্রেস উইং বলছে, সাক্ষাতে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে, যা ভারত সরকার অনুধাবন করতে পেরেছে। বর্তমান সরকার আশা করে বাংলাদেশ রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার মতো কোনো কিছু করবে না ভারত, বরং ন্যায় বিচারের স্বার্থে তারা শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। ভারতীয় হাইকমিশনও বলছে, দেশটির জনগণ ও তাদের প্রধানমন্ত্রী এখন লুকিং ফরওয়ার্ড, অর্থাৎ সামনের দিকে তাকাচ্ছে। প্রশ্ন হলো, এই লুকিং ফরওয়ার্ড কি কোনো আলামতে মিলছে? শেখ হাসিনা প্রশ্নে ভারত কেন সম্পর্কের অস্বস্তি এখনো বজায় রাখছে, নাকি তৈরি হয়েছে উভয় সংকট? সহজ করে বুঝতে চাই। এছাড়াও তৃণমূলে বিএনপির বিতর্কিত কমিটি আর প্রধানমন্ত্রীর দেশ পুনর্গঠনের আহ্বানের প্রসঙ্গটিও আনতে চাই নির্বাচিত খবরের টেবিলে। তবে চলুন শুরুতেই তারেক ত্রিবেদীর সাক্ষাৎকারের প্রতিবেদনটি দেখে আসি। সকাল 11টার আগে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে সচিবালয়ে আসেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দায়িত্ব নেয়ার পর সরকার প্রধানের সাথে এটি তার প্রথম বৈঠক। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে আসে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় এবং অমীমাংসিত নানা ইস্যু। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। শিগগিরই তারেক রহমান ভারত সফরে যাবেন বলেও আশাবাদী দীনেশ ত্রিবেদী। বলেন, আলোচনার মাধ্যমে সব সংকটের সমাধান হবে। ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, ইস্যু না থাকলে ওইটা ডেমোক্রেসি নাই। ঠিক আছে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই, যে ভালো সম্পর্ক। আমার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে। ইস্যুসটা সর্ট আউট করতেই হবে দুই দিক থেকে। আর আই এম ভেরি কনফিডেন্ট, আমাকে খুবই ভালো লাগবে। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জানান, দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয়ের পাশাপাশি আলোচনায় উঠে আসে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টিও। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাড়া দেবে। দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে এনেবলিং এনভায়রনমেন্ট দরকার, সেই ধরনের পরিবেশ সৃষ্টির ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। দিল্লিতে শেখ হাসিনার অনলাইন সংবাদ সম্মেলনকে বাংলাদেশ কিভাবে দেখছে সেই বিষয়টিও ভারতের কাছে স্পষ্ট করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ হেয় প্রতিপন্ন হয়, ভবিষ্যতে ভারত এমন কিছু করবে না বলে দীনেশ ত্রিবেদী আশ্বস্ত করেছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠে দিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে এবং আমরা আশা করব আমাদের এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। আমার ধারণা হচ্ছে তাদের সঙ্গে কথা বলে তারা জিনিসটা বুঝতে পেরেছেন এবং আশা করব যে আমাদের রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন না, এটা আমাদের প্রত্যাশা। এবং আমার তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত।
এছাড়া হাদি হত্যার আসামিদের দ্রুত প্রত্যর্পণের আহ্বান জানিয়েছে ঢাকা। ভারতে ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের যোগ দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখেছিলেন। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। রাহিদ এজাজ এবং ডক্টর রেজা, আপনাদের সাথে আলোচনায় যাবার আগে আমরা বরং আমাদের এই আলোচনায় আমাদের আরেকজন অতিথি আছেন, তাদেরকে বা তাকে যোগ করে নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষজ্ঞ অধ্যাপক এম শাহিদুজ্জামান। আশা করি আপনি এই প্রতিবেদনটি যে চলেছে সেটা নিশ্চয়ই শুনতে পেয়েছেন। আপনার কাছে আসবো, তবে প্রথমে আমি একটু রাহিদ এজাজের একটু বিশ্লেষণটা ছোট্ট করে শুনে নিই, তারপরে আসছি আপনার কাছে। রাহিদ এজাজ, আমরা যদি প্রতিবেদনটার দিকে খেয়াল করি, যে চুম্বক অংশগুলো আমরা দেখতে পেলাম, সেখানে কয়টা জিনিস লক্ষ্য করলাম। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে বাংলাদেশের যে দৃষ্টিভঙ্গি সেটা ভারত সরকার অনুধাবন করতে পেরেছে। আমরা কিভাবে বুঝবো আসলে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তারা বুঝতে পেরেছে, এবং আসলে বাংলাদেশের দৃষ্টিভঙ্গিটা এখন কেমন, আসলে সেটা কি, এবং লুকিং ফরওয়ার্ড সামনের দিকে যে যাওয়ার বিষয়ে সেখানে কোনো বাধা আছে কিনা? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি তো পররাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন যে তারা অনুধাবন করতে পেরেছে বাংলাদেশের অবস্থানটা কি, বা বাংলাদেশের সম্পর্ক নিয়ে বাংলাদেশ কি ভাবছে। আমরা একটু যদি পেছনের দিকে ফিরে যাই, এই মাসে তো ধরেন 17 তারিখ সরকারের 6 মাস পূর্তি, তো নির্বাচনের আগে ভাগেই আমি যদি আরো মনে করিয়ে দিই, 2025-এর মাঝামাঝি থেকে ভারত বলছিল যে নির্বাচিত সরকার যখন আসবে তারা এঙ্গেজ হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যেই তিক্ততার চরমে গিয়ে পৌঁছলো সেখান থেকে সরে আসবে। কিছু উপাদান ছিল, গত বছরের ডিসেম্বরে এস জয়শঙ্কর এসেছিলেন বেগম খালেদা জিয়ার আপনার জানা যায় শ্রদ্ধা জানাতে, তারপরে সরকার শপথ নেওয়ার পরও তাদের লোকসভায় স্পিকার এলো। কিন্তু এর 2 মাসের মধ্যেই দেখা গেল ডক্টর খলিল পররাষ্ট্রমন্ত্রী তিনি ভারতে গেছেন, তার কাউন্টারপার্ট জয়শঙ্করের সাথে মিটিং করেছেন, অজিত দোভালের সাথে মিটিং হয়েছে। এরপরে কিন্তু যে সম্পর্কটার ইতিবাচক আবহের কথা বা তারা বলছিল সেখানে থাকেনি। এবং সর্বশেষ যেটা আমরা আমাদের আজকের এই যে আলোচনা আমরা যখন বসছি, আমরা দেখেছি 5ই আগস্ট 24-এর সেই রক্তস্নাত গণ অভ্যুত্থানের 2য় বার্ষিকীর দিনেই দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার ইন্টারাকশনের সুযোগ পেলেন প্রথমবারের মতো। তিনি 2 বছর ধরে সেখানে আছেন। এখন শেখ হাসিনাকে আপনি একদিকে বাংলাদেশ সরকারের সঙ্গে ইতিবাচক ধারায় সম্পর্ক ফিরিয়ে আনতে চাইছেন, অন্যদিকে আবার শেখ হাসিনার মতো একজন দণ্ডিত আসামি যিনি পালিয়ে গেছেন গণ অভ্যুত্থানের মুখে, তাকে কথা বলার সুযোগ করে দিচ্ছেন। মানে আপনার এক হাতে আপনি সম্পর্কের জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন, অন্য হাতে যে বাংলাদেশ রাষ্ট্রে 24-এ যেই রক্তস্নাত অভ্যুত্থান হয়েছে তাকে আপনি আবার কথা বলার সুযোগ করে দিচ্ছেন। এবং কি কথাগুলো বলছেন? বাংলাদেশ রাষ্ট্র নিয়ে মিথ্যাচার করেছেন, গ্লোবাল জিহাদ বা জঙ্গিবাদের উর্বর ক্ষেত্র বলেছেন, এবং পাকিস্তানের সাথে তুলনা করেছেন। তো একজন বসে বাংলাদেশের বাইরে বসে বাংলাদেশ রাষ্ট্রটাকে এভাবে পোর্ট্রে করতে চেষ্টা করছেন, আপনি তাকে সুযোগ করে দিচ্ছেন, যদিও তারা বারবার বলছে এটা প্রাইভেট এন্টিটি, তাদের সাথে যুক্ততা নাই। তো আমরা তো জানি এই ধরনের কোনো রাজনীতিবিদ, অর্থাৎ অতীতে যদি আমি বলি তিব্বতের ধর্মগুরু দলাই লামা, আফগান প্রেসিডেন্ট নজিবুল্লাহ, তারাও ভারতে ছিলেন। এবং আমরা জানি এখানে থাকার পরে এক ধরনের প্রোটোকল মেনে, অর্থাৎ কি করবেন কি করবেন না, তো তাদের অজ্ঞাত তো জিনিসটা ঘটেনি, জ্ঞাতসারে হয়েছে। এবং আমরা একটা প্রতিবেদন করেছিলাম 2 দিন আগে, সেখানে লিখেছি সরকার বুধবার রাতে যে জোরালো এবং কড়া ভাষায় একটা স্টেটমেন্ট করেছে, সেই স্টেটমেন্ট করার আগে আমরা যখন খবরগুলো নিয়েছি তখন জেনেছি ভারতের তরফ থেকে সরকারি চ্যানেলে বাংলাদেশ দিয়ে অন্তত 2 দিন আগে, সোমবার তারিখটা যদি বলি ঠিক করে, রবি সোমবারে যোগাযোগ করা হয়েছে এবং 2 দিন আগে ভারতের কাছে আশ্বস্ত তারা পেয়েছিলেন বাংলাদেশের সরকারি মহল এই আলোচনাটা হবে রেকর্ডেড ভার্সন এবং সেখানে সাংবাদিকের উপস্থিতি থাকবে সীমিত, অর্থাৎ ফরেন করেসপন্ডেন্স ক্লাবের যারা সদস্য তারা থাকবেন। কিন্তু আমরা লাইভে দেখেছি যারা ওই ক্লাবের সদস্য নন, অন্যান্য ভারতীয় সাংবাদিক গেছেন, আওয়ামী লীগের নেতাকর্মী বাংলাদেশ থেকে গেছেন বা অনেক জায়গা থেকে গেছেন বলে জেনেছি। তো সব মিলিয়ে সরকার কিন্তু যে আশ্বাসে বিশ্বাস করেছিল সে দেখলো যে না, আস্থা রাখা যাচ্ছে না। এখন আজকে যে কথাটা আপনি প্রশ্নটা বলছেন যে দৃষ্টিভঙ্গি বুঝতে পেরেছেন, পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন খুব ভালো কথা। এখন আপনি কিন্তু 2টা হাত দিয়ে কিন্তু ঠিক বিপরীত ধরনের কাজ করতে পারেন না, আপনাকে বেছে নিতে হবে যে আপনি একটি ব্যক্তি দল তার প্রতি থাকবেন
সমর্থন থাকবে না একটা রাষ্ট্রের জনগণ তার প্রতি থাকবে। তো এই জিনিসটা বাংলাদেশ করতে চাচ্ছে। এবং আমার যদি বলেন আমার টেক ওয়েটা কি, গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে প্রথম সাক্ষাতের মতো একটা জিনিস খুব জোরালোভাবে বলেছেন, যেটা আপনাদের প্রতিবেদনে আসছে, এনেবলিং এনভায়রনমেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন আমরা সম্পর্ককে ইতিবাচক ধারায় রাখতে চাই, কিন্তু মনে রাখতে হবে ইতিবাচক ধারায় করতে হলে আপনাকে এনেবলিং এনভায়রনমেন্ট বা সহায়ক পরিবেশ, সেই সহায়ক পরিবেশ যদি না থাকে আপনি যতই ইতিবাচক ধারার কথা বলুন, গঠনমূলক সম্পর্ক সেটা কিন্তু কার্যকর হবে না। জি, আপনার পয়েন্ট একদম ক্লিয়ার। আমি বরং এই ফাঁকে শাহিদুজ্জামানের তার একটু বিশ্লেষণটা শুনতে চাই। শাহিদুজ্জামান, আপনি কি নিশ্চয় শুনছিলেন রাহিদ ইজাজ যেভাবে বিশ্লেষণ করছিলেন, আপনার বিশ্লেষণটা একটু শুনতে চাই। সামনের দিকে তাকানো, সেই জায়গা থেকে রাহিদ ইজাজের কথার মধ্যে একটা পয়েন্ট এসেছিল যে ঠিক আছে, সামনের দিকে তাকানোর ক্ষেত্রে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা একটি বাধার অংশ হিসেবে দাঁড়িয়ে গেছেন, একটা প্রতিবন্ধকতার জায়গা তিনি দেখছেন। একই সঙ্গে ভারতের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের যেটা আছে সেটা ভারত বুঝতে পারছে কিনা সেই সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দাবি করছেন যে হ্যাঁ, তারা তাদেরকে বুঝিয়ে দিতে পারছে না। আমার একটু বোঝার আগ্রহ আছে যে আমরা কীভাবে বুঝবো যে আমাদের যে দৃষ্টিভঙ্গিটা আছে সেটা তারা অনুধাবন করতে পারছে। একই সঙ্গে যেখানে রাহিদ ইজাজ পয়েন্ট আপ করছেন যে শেখ হাসিনার প্রসঙ্গটি, শেখ হাসিনাকে নিয়ে কি ভারত এক ধরনের উভয় সংকটের মধ্যে পড়েছে? কি হবে আপনার বিশ্লেষণ, শাহিদুজ্জামান? ধন্যবাদ। আমি একেবারে রাহিদ রেজার যে দৃষ্টিভঙ্গি তার সুরের সাথে আমি একেবারে একমত পোষণ করি, এবং আমি এটাই বলতে চাই আরো বেশি অর্থপূর্ণ অবস্থান থেকে, যে আজকে যে গতকাল ইনফ্যাক্ট যে ভারতের যে রাষ্ট্রদূত এই প্রথম সুযোগ পেল আমাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার, তারপর যেটা আমার কাছে মনে হয়েছে তার মিডিয়ার সামনে তিনি যে মুখ খুললেন, প্রত্যেকটা কথাতেই কিন্তু বৈপরীত্য, এবং এটা কূটনীতিক রোলে সে এখন পুরো মিশ্রিত ছুরি ব্যবহার করছেন। সেখানেই আমার আমি একজন কূটনীতিক ক্ষুদ্র ছাত্র হিসেবে যত বুঝতে পারি, তিনি বলছে যে উইন উইন গেম ফর বোথ সাইডস। হ্যাঁ, দুই পক্ষের জন্যই এটা জেতার সম্ভাবনা। আসলে কিন্তু এটা মোটেও উইন উইন সাইড ফর বোথ সাইড হওয়ার প্রশ্নই ওঠে না। এটা একটা জিরো সাম গেম ভারত আর বাংলাদেশের সম্পর্ক। এখন যেটা ভারতের যেটা লাভ হবে সেটা বাংলাদেশের ক্ষতি হবে, আর আমাদের যেটা লাভজনক হতে পারে সেটা ভারতের চোখে ক্ষতি হবে। আমাদের মনে রাখতে হবে যে ভারত যে নিরাপত্তা দৃষ্টিভঙ্গিকে বাংলাদেশকে দেখে, রাষ্ট্রদূতের যে বলার যে সুর থেকে আমি যে বুঝতে পারলাম যে তিনি মনে করেন যে আমরা যদি আগেকার সেই সম্পর্কের ধারায় ফিরে যাই, অর্থাৎ ভারতের যে নিরাপত্তা দৃষ্টিভঙ্গিগুলো রয়েছে তার প্রতি যদি আমরা শ্রদ্ধাশীল হই, আর আমাদের যে নিরাপত্তা কনসার্নস গুলো রয়েছে সেটা ভারত যে অগ্রাহ্য করবে সেটাও আমরা যদি মেনে নেই, তাহলে এই দুই পক্ষের জন্য একটা উইন উইন সিচুয়েশন হবে। আমি যে একজন নিরাপত্তার ছাত্র হিসাবে প্রথমেই তুলে ধরতে চাই যে এই যে ভারত বলছে যে দুইটা ডেমোক্রেসি, আমরা দুটাই ডেমোক্রেসি, আমাদের মধ্যে তো অমিল থাকবেই, এটাও কিন্তু একেবারে মানে উনি মিশ্রিত ছুরি চালিয়েছেন। আমাদের সাথে তাদের যে দূরত্ব সেটা এতই বিস্তর যে আমরা গত কয়েক মাসে এবং প্রফেসর ইউনূসের সময়ের ধারাবাহিকতায় আমরা যে বাস্তবতায় চলে এসেছি, আমরা জানি যে আমাদের প্রধানমন্ত্রী চীন সফর করে এসছেন, তিস্তার ব্যাপারে চীনের সাথে আমরা একটা ফাইনাল চয়েস করে ফেলেছি, চীনের কাছ থেকে আমরা আমাদের নিরাপত্তার জন্য বিমান ক্রয় করতে যাচ্ছি, আর সবচেয়ে বড় কথা চীনকে আমরা মোটামুটি বোঝা যাচ্ছে যে তিস্তার সমস্যার সমাধানের ব্যাপারে চীনকে পুরাপুরি একটা আস্থায় নিয়ে এসেছি। এই প্রত্যেকটা বিষয়েই কিন্তু ভারতের সাথে আমাদের কোনো উইন উইন সিচুয়েশন হতে পারে না। এই পুরো প্রক্রিয়াটাকেই ভারত প্রত্যাখ্যান করে, এবং আমি নিশ্চিত যে ভারতের রাষ্ট্রদূত কোনোভাবেই, আমরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানও দেখেছি যে যে কোনো মূল্যেই হোক এই যে চীনের সাথে আমাদের করিডোরের প্রস্তাব, যেটা চীনের প্রেসিডেন্ট নিজে আমাদের কাছে তুলে ধরেছে, যার অর্থ হচ্ছে এই যে চীনের প্রেসিডেন্ট যখন বলেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্ব বহন করে, এইটাকে ভারত কোনোভাবেই মেনে নিবে না। আমি মনে করি যে
তাদের যে এখন এই যে রাষ্ট্রদূতের দেখা করা, এবং আরেকটা কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে, যেটা আমাদের একটা পূর্ববর্তী চ্যানেলে আলোচনায় এসছে, সেটা হচ্ছে দেখেন উনি যখন তারেক জিয়ার সাথে দেখা করছেন ঠিক সেই সময় কিন্তু গতকাল ভারতের অর্থাৎ ভারতের যে প্রিমিয়ার ইন্টেলিজেন্স বডি তার প্রধান ঢাকায় এসছেন, এবং এটা এই প্রথমবারের মতো এই বার্তাটা খোলাখুলি ভাবে আমাদের মিডিয়া ইত্তেফাক যেমন তুলে ধরেছে, এবং এটাও বলা হয়েছে যে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হোটেলে তার সাথে আরো 3 সঙ্গী সহ তিনি অবস্থান করতেন। এখন কথা হচ্ছে যে এই যে আমাদের এখনকার যে পররাষ্ট্র নীতির অবস্থানগুলো নেওয়া হচ্ছে, চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে করিডোর স্থাপন করা, এটা ভারত সরাসরি জানিয়ে দিয়েছে যে এটা তারা কোনোভাবেই মেনে নেবে না। তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের তিস্তার ব্যাপারে ভারত চীনের রোল প্লে করাটা এটা তারা মেনে নেবে না, তারপর আপনার এই করিডোরের বাস্তবতা মেনে নেবে না, এবং আরো বড় কথা হচ্ছে যে আমাদের যে নিরাপত্তা প্রস্তুতি, যেমন পাকিস্তানের সাথে আমাদের একটা বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র সহ এমনকি একটা নিউক্লিয়ার আমব্রেলার কথাও চিন্তা করা হচ্ছে, সেখানেও কিন্তু ভারতের ঘোরতর আপত্তি রয়েছে। কোনোভাবেই পাকিস্তান বা চীনের সাথে ভারত সম্পর্ক, আমাদের যে একটা সম্পর্ক গড়ে উঠছে, যেটা এই আমাদের প্রধানমন্ত্রী ঘুরে আসার পরে বোঝা গেল, সেটা ভারত চাইবে না। সুতরাং এই এক্সাম্পলস গুলো আমরা যদি সামনে তুলে নিয়ে আসি আলোচনার একটু গভীরতার জন্য, তাহলে বোঝা যাবে যে ভারতের সাথে আমাদের যে দূরত্ব, সেই দূরত্বে একটা সময় রয়েছে, সিচুয়েশনাল সার্কামস্টান্সেস বলি আমরা, যে এই যে সিচুয়েশনটা এখন, বাস্তবতাটা এখন, আমরা যেসব আমাদের নিজস্ব পররাষ্ট্র নীতির উদ্দেশ্যগুলো সামনে রেখে আমরা একটা স্বকীয় আলাদা এই তারেক রহমানের নেতৃত্বে একটা আলাদা স্বাধীন পররাষ্ট্রনীতি গড়ে তুলছি, যেটার ক্লিয়ারিটি আমাদের পররাষ্ট্রমন্ত্রী সুস্পষ্টভাবে তার প্রেস রিলিজে তুলে ধরেছেন, এবং আজকেও কিন্তু তার কথায় তার যে গাম্ভীর্য সেটা কিন্তু ফুটে উঠেছে। আপনি আপনার পয়েন্ট ক্লিয়ার করেছেন। শাহিদুজ্জামান, আপনার কাছে আসবো এই ফাঁকে, বরং আমার একটু শামীম রেজার কাছ থেকেও একটু জানা দরকার। যেভাবে বিশ্লেষণ করছিলেন শাহিদুজ্জামান, তিনি বলছিলেন যে ধরেন যে ধরনের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে তাতে উইনটা আসলে আশা করা খুবই দুরূহ বিষয়, কিন্তু একই সঙ্গে যদি ত্রিবেদীর কথা যদি আমরা কোড আনকোড বলিও, সেখানে তিনি বলছেন যে আমাদের যা ইতিহাস আছে তা তো বদলানো যাবে না, প্রতিবেশিত্ব বদলানো যাবে না, আমরা সীমান্ত শেয়ার করি, স্বপ্ন শেয়ার করি। এখন এত কাছাকাছি দুটি দেশ উইন সম্পর্ক না রেখে আমরা সামনের দিনটা চলবো কি করে? যদি আমরা লাভ ক্ষতির হিসাবগুলো আনি, তাহলে সামনের দিনগুলো আমরা চলবো কি করে? পাশেই একটা দেশের সাথে একটা বৈরী সম্পর্ক করে তো নিশ্চয়ই আগানো কঠিন। একটা হলো যে একটু আগে স্যারের কথা শুনছিলাম, আমার অগ্রজ প্রতিভা এবং আমার শিক্ষকও, যাদের কাছ থেকে কূটনীতি, পররাষ্ট্রনীতি, কৌশলগত বিষয়ে শিক্ষা পেয়েছি, স্যার তার মধ্যে একজন। একটা বিষয় হলো যে দেখেন, চীনের সাথে আমাদের জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি নাই। তো আপনি চীনের সঙ্গে যে সম্পর্কে এখন যেতে চান বা ভবিষ্যতে যাবেন, আর ভারতের সঙ্গে সেই সম্পর্কের মাত্রা এক হবে না। ভারত, পাকিস্তান, বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি, সেটা আপনাকে আরো 100 বছর হয়তো ইস্যুসগুলো টিকিয়ে রাখতে হবে। কিন্তু বিষয়টা হলো যে ইস্যুগুলো কি টিকে থাকবে, নাকি আমরা ইউরোপিয়ান ইউনিয়নের মতো কোনোদিন এই অবস্থায় যাব যে এই রাষ্ট্রগুলোর সীমান্ত নিয়ে কোনো বিরোধ থাকবে না? এটা স্বপ্ন, বা ভবিষ্যতে কোনোদিন হবে কিনা সেটা আমরা জানি না। সুতরাং এই জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আপনি যদি ভূরাজনীতির দৃষ্টিকোণ থেকেও চিন্তা করেন, ঐতিহাসিক সম্পর্ক ওগুলো সব বাদ দেন, একেবারে আপনার সীমান্ত তার সীমান্ত, আপনার রান্নাঘর তার রান্নাঘর, এইটার সাথে অন্য দেশের সম্পর্কগুলোকে মেলানো যাবে না। এখন উইনের অনেক রকম ব্যাখ্যা হয়। আপনি একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আপনি যদি, এখন তো গণমাধ্যমের যুগ, আপনি কূটনীতিকদের বক্তব্যগুলো শুনতে পান, বিশ্লেষণ করতে পারেন, আগে তো এতটা সুযোগ ছিল না। ভারতীয় কূটনীতিকরা যে ভাষায় কথা বলেন, আমরা আবার ওই ভাষায় কথা বলি না। যেমন আমরা অনেক সময় হয়তো একটু রাগঢাক করতে গিয়ে আবার বলে ফেলি, কিংবা আমাদের বক্তব্যের মধ্যে এক ধরনের একটু শিক্ষক ছাত্র সুলভ থাকে, একটু জ্ঞান দেওয়া, তত্ত্ব বলা। আপনি যদি ত্রিবেদীর একটু দীর্ঘ সাক্ষাৎকারটা দেখেন, পুরো সময় জুড়ে তিনি তারেক জিয়ার প্রশংসা করছেন একাধিকবার। এটা তাদের কূটনীতিকদের একটা অলংকার, এবং এটা ভারতের কূটনীতিকরা করে থাকেন। ধরুন কোনোভাবে তিনি যদি জানতে পারেন যে আপনার একটু সাহিত্য
মনস্ক আপনি ব্যক্তি, আপনি একজন বিরাট কিছুক্ষণ সে প্রশংসা করবে। এটা কিন্তু আমরা সবসময় আমাদের মধ্যে প্রকাশটা দেখি না। অর্থাৎ দুর্বল জায়গাটাই, যে জায়গায় মানুষকে আপনি আকৃষ্ট করতে পারেন, এই জায়গার উপরে তারা বেশ চমৎকারভাবে কৌশলীভাবে বিবৃতি দিতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী প্রশংসা করেছেন, আবারও তারেক জিয়ার প্রশংসা করেছেন, তিনি কত ভালো মানুষ, কত অমায়িক। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তাকে হৃদ্যতাপূর্ণ আচরণ করেছেন। পুরো বক্তব্যের মধ্যে পুরোটাই অলংকার, পুরোটাই অলংকার। উইন উইনের অনেক অর্থ হতে পারে পররাষ্ট্রনীতিতে। এখন উইন উইন, আপনি আর মার্কিন যুক্তরাষ্ট্র কখনো উইন উইন হবে না। সে একটু বেশি পাবে, আপনি কম পাবেন, কিন্তু আপনি কতখানি আপনার প্রফিট ম্যাক্সিমাইজ করবেন এই ধরনের দেশ হিসাবে, দক্ষিণের দেশ হিসাবে, সেটা আপনার। ভারতের সঙ্গে কখনোই আপনার উইন উইন হয়তো হবে না, কিন্তু আপনি একটা দৃষ্টিভঙ্গি তৈরি করবেন যে ঠিক আছে, তোমারটা তোমার, আমারটা আমার। এটা বাণিজ্যের ক্ষেত্রেও সম হবে না, অনেক ক্ষেত্রেই হয়তো সম হবে না, কিন্তু আমি আমার প্রাপ্য জিনিসটা আমি ম্যাক্সিমাইজ করতে চাই। এইভাবে যদি আমি জিনিসটা বুঝি, তো সেখানে উনি যে বেরিয়ে এসে বক্তব্য দিয়েছেন, তার থেকে যদি না রাহিদ এজাজের মতো যারা সক্রিয় সাংবাদিক তারা কিছু বের করতে পারেন, এটা থেকে খুব বিশ্লেষণের আমি বড় কিছু দেখি না। আমার কাছে আবারও আমি বলছি, পুরোটাই অলংকার মনে হয়েছে। আমাদের যেটা বিবৃতি হচ্ছে, সেখানেও বড় কিছু বের করে আনা যায়নি, কারণ তারাও বারবার বলছে বিশেষ সিদ্ধান্ত হয়নি যাওয়ার ব্যাপারে, এবং তারাও নিশ্চিত কিছু বলছে না যে কতখানি অগ্রগতি হয়েছে এরকম। তো তার মানে দুটোই আপনাকে একটু অস্পষ্টভাবে রাখতে হবে। 5ই আগস্টে যে আমি আসছি এইবার স্পষ্ট করতে হ্যাঁ, এখন যে আলোচনাটা, সেটা তো আমরা বরাবরই বাংলাদেশ বলছি, এটা শুধু আজকে বললেই যে নতুন বলছি তা না, তা আগে থেকেই বলছি। এখন দুজনের আলোচনা থেকে আমি এইভাবে জিনিসটা দেখি যে তত্ত্বাবধায়ক সরকারের সময় বা গত সরকারের পতনের পর থেকে এটা একটা নির্বাচিত সরকার। আমরা এখন পর্যন্ত ভারত বাংলাদেশ সম্পর্কের মাঝে গুণগত কোনো লাইন টানতে পারিনি, সেটা দেখা যায়নি। এটা কার অর্জন বা কার ব্যর্থতা, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। আমি বলতে চাইছি যে শেখ হাসিনা চলে যাওয়ার পর একটা পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে একটা পরিস্থিতি, এরপর একটা নতুন সরকার, নির্বাচিত সরকার, যে সরকার গঠিত হবার আগেই এখন যিনি সরকার প্রধান, তার সঙ্গে সহমর্মিতা জানাতে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী এখানে আসছেন, এবং তিনি অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করেননি। তখনকার যদি সরকার প্রধান বলে দায়িত্বপ্রাপ্ত, তিনি সরাসরি এক ধরনের, আমরা ধরে নিচ্ছি বড় দল হতে পারেন, ভালো করতে পারেন, মানে এমন না যে তিনি নির্বাচিত হয়ে গেছেন, এখনো শপথ নেননি, তাও কিন্তু না। আবার একই সঙ্গে খালেদা জিয়ার দেশের ক্ষেত্রে আমরা ওইটা বলি, এবং পরবর্তীতে যেটা উনি উল্লেখ করলেন শপথের সময় তাদের লোকসভা ডেপুটি স্পিকার আসা, তিনি অনেক বড় প্রোটোকলের, যদি আমরা সেদিক থেকেও দেখি। এত কিছুর পরেও আপনি আগের শাসনামলের এই সময়ের মধ্যে কোনো পার্থক্য রেখা টানতে পারছেন কিনা, যে ভারতের দৃষ্টিভঙ্গিগত কোনো পার্থক্য হয়েছে কিনা, সেইটাই উদ্বেগের। এবং সেই জায়গাটায় আমাদের বড় একটা আলোচনার জায়গা হচ্ছে যে পার্থক্যটা আমরা কেন বুঝতে পারছি না। পররাষ্ট্রমন্ত্রী আসছেন, লোকসভার ডেপুটি স্পিকার আসছেন, সুন্দর সুন্দর কথা হচ্ছে। দীনেশ ত্রিবেদীকে পাঠানো, আমার যদি ভুল না হয়, স্যার আছেন বলতে পারবেন, মানে এই ধরনের উচ্চ পর্যায়ের ব্যক্তি কিন্তু খুব বেশি পাঠানো হয় না, যে একজন কেন্দ্রীয় মন্ত্রী সাবেক, তাকে কূটনীতিক হিসেবে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এর আগেও ছিলেন, সমর সেনের মতো কূটনীতিক ছিলেন, আরো অনেক ভেটারান কূটনীতিক ভারতের বাংলাদেশে কাজ করে গেছেন, হ্যাঁ, কিন্তু পলিটিশিয়ান এবং যথেষ্ট বড় মাপের এবং পুরনো রাজনীতিবিদ, এমন তার বয়স 40-50 বছর, তাই না, অনেক বর্ষিয়ান একজন ব্যক্তিকে এখানে পাঠিয়েছে। তার মানে ভারতের একটা মিশন এখানে আছে, একটা কিছু করতে চায়, নাহলে তাকে পাঠাতো না। আবার বাংলাদেশের পার্সপেক্টিভে ধরেন ভারতের সাথে একটু মাখামাখি বা সম্পর্কের জায়গা থেকে একটু ভালো কিছু দেখলে আমি রাজনীতির মাঠে এটা নিয়ে আবার আমি আবারও আসছি, কথাটা বলার উদ্দেশ্যই হলো যে এটা অনেক ধরনের একটা ইন্ডিয়াকে একটা লেভারেজ দেয়। একজন পলিটিশিয়ান, তিনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট না, ক্যারিয়ার ডিপ্লোম্যাটকে অনেকভাবে কথা বলতে অনেক কিছু, তিনি রাজনীতির ভাষা জানেন। আজকে পুরো বিবৃতিটা তিনি রাজনীতির ভাষায় দিয়েছেন, কিন্তু ফলাফল কিন্তু শূন্য। এখন এইটার আমি এই আলোচনাটা এইভাবে গুছিয়ে আনতে চাই যে এখনো যেটা আমরা সম্ভবত জানতে চাইছি, যে ভারতের যে সম্মেলনটা, প্রেস কনফারেন্সটা করলেন যিনি সে দেশে আছেন, আশ্রয় নিয়েছেন আগের প্রধানমন্ত্রী, এটা এড়ানো যেত, এটা বহুত ভালোভাবেই এড়ানো যেত। আপনি এই প্রতিষ্ঠানকে বলতে পারতেন যে তুমি অনলাইনে করো, এটার জন্য তোমার এই ফিজিক্যাল প্রেজেন্সে থাকার দরকার নেই। উনি অনলাইনে যুক্ত হয়েছেন না হচ্ছেন সেটা পরের কথা। এবং এমন একটা দিনে হলো যখন অত্যন্ত সংবেদনশীল, এখানে একটা উদযাপন করা হচ্ছে, একটা বর্ষ, একটা স্মরণ করা হচ্ছে, ঠিক সেই দিন মেপে আপনি অনুষ্ঠানটা সেখানে করছেন। আমি যদি একটু স্মরণ করি, ধরেন সেই সময় ধরেন এই যে 5ই আগস্টের যে সংবাদ সম্মেলনের কথা, মানে অনেকেই বলছেন যে ধরেন ভারত একটা দ্বিমুখী আচরণ দেখা গেছে, কারণ খালেদা জিয়ার একটি মামলার সময় লর্ড কার্লাইল তিনি বাংলাদেশে আসতে চেয়েছিলেন কিনা হয়নি, পরে তিনি ভারতের এই একই সংগঠন সেখানে গিয়ে তিনি সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন।
তার ভিসা বাতিল করে দেওয়া হয়েছিল। আমি- তাকে তো আমি- মানে না, আমি তখনও কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, আওয়ামী লীগ সরকার তখন বাংলাদেশ সরকার কিন্তু ভারত সরকারকে অনুরোধ করেছিল যাতে সেটা না হয়, ভারত সরকার সেটা রেখেছিল। এই ক্ষেত্রে কিন্তু আমি যদি পুরনো উদাহরণটা নাও টানি, এটা অবশ্যই টানা যেতে পারে যে দুই রকম আচরণ সে দুই সময় করছে, কিন্তু তারপরে আপনি ভাবেন যে তার ঠিক ইমিডিয়েট আগে ভারত কিন্তু একটা ধারণা দিল যে ঠিক আছে আমরা অনুমতি দিই না, অনেক কিছুর পর আমাদের নিয়ন্ত্রণ নাই, কিন্তু আমরা কোনো জিনিস অনুমোদন করি না, এরকমই তো ছিল ভাষাটা। তার পরপর যখন এটা করালো, এটা খুবই অস্বাভাবিক, কারণ এটা যথেষ্ট লোকবল সমৃদ্ধ একটা সম্মেলন ছিল, সেখানে যথেষ্ট পরিমাণ লোক উপস্থিত ছিলেন, তারা প্রশ্ন করেছেন, এমনকি বাংলাদেশি প্রবাসী সাংবাদিকও দুই একজন প্রশ্ন করেছেন, আপনাদের হয়তো সাবেক সহকর্মী, আমরা নাম উল্লেখ না করি। তো তার মানে যথেষ্ট অংশগ্রহণমূলক এটা কিন্তু সংবাদ সম্মেলন ছিল, তারা করেছেন, বিদেশি সাংবাদিকরা করেছেন, আমাদেরও কেউ কেউ করেছেন যারা অন্যত্র আছেন। এবং যে জিনিসটা হয়েছে সবচেয়ে নোট করবার মতো যে সজীব জয়ের যে বক্তৃতা, কারণ যিনি প্রধান বক্তা তার বক্তৃতাটা আমার কাছে মনে হচ্ছে এনডিটিভিতে যে লিখিত বক্তৃতাটা উনি দিয়েছিলেন, যেটা এনডিটিভিতে লিখিত ছাপা হয়েছিল, তার একটা ওরাল ভার্সন আমার কাছে খুব নতুন কিছু মনে হয়নি। কিন্তু উনি এমন কিছু অভিযোগ এনেছেন যে বাংলাদেশ এক ধরনের জঙ্গি রাষ্ট্র হতে যাচ্ছে, বাংলাদেশ পাকিস্তান হতে যাচ্ছে, যেটা আমাদের সবসময় অত্যন্ত অস্বস্তিকর, সংবেদনশীল, আন্তর্জাতিকভাবে আমাদের খুব বাজে অবস্থায় ফেলে। আমি এক লাইনে বলে শেষ করব যে কথাটার আমার কাছে এটা দাঁড়াচ্ছে, ভারত দুটো ফ্রন্ট ওপেন রাখছে। একদিকে সে এরকম একটা অবস্থা তৈরি করছে যে আমি তাকে নিয়ে খুব অস্বস্তিতে আছি, শেখ হাসিনাকে নিয়ে আমি খুব অস্বস্তিতে আছি। শুভজ্যোতির বিবিসি রিপোর্টে শুভজ্যোতি বলছেন যে ভারত তারা জানতে পেরেছে, বিবিসি, যে তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে, তাকে কিছু আপোষ রফারও তারা বক্তব্য দিয়েছে, তিনি সেগুলো শুনতে চাননি। আমরা ওই আলোচনা বিস্তারিত যাওয়ার দরকার নেই। তার মানে একদিকে একটা অস্বস্তি যে নাই এটা মনে হবে না, অন্যদিকে ঠিক ওই সুতা টানার মতো নাটায়ের যে একবার সে বাংলাদেশের সক্ষমতা দেখবার চেষ্টা করছে, আবার সে কিছুটা সুবিধা নিচ্ছে। আমি খুব সরল বাক্যে বলছি, কিন্তু আমি স্যারের শেষ কথাটা বলবো যে উনি যে দীর্ঘমেয়াদী পররাষ্ট্রনীতি বা স্বাধীন বলেছেন, তার চেয়ে আমার কাছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ অত্যন্ত মনে হচ্ছে সাময়িক ক্ষেত্রে, ওগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গঙ্গা পানি চুক্তি নবায়ন, যেটা ডিসেম্বরের দিকে, মানে সেই সময়ের আগে আপনার একবার ছাড় দেওয়া, একবার কঠোর হওয়া, আবার আমাকে চাপে ফেলা, সীমান্ত ঘেরার কথা, এর মধ্যে নির্বাচনে বাংলাদেশ হয়ে যাওয়া, সবকিছু মিলে আপনি আসলে একটা 50-50 অবস্থায় রেখে অনেকটা টেস্ট কেসের মতো আমি দেখি কোন দিকে বাংলাদেশ এই পর্যায়ে একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতি থেকে ফিরে এসে শাহিদুজ্জামান, আপনি শুনছিলেন শামীম রেজা এবং রাহিদ ইজাজের বিশ্লেষণ। শামীম রেজার জায়গা থেকে একটু ফিরে এসে আপনার কাছ থেকে বুঝতে চাইবো যে তিনি বলছিলেন যে বিগত সরকারগুলোর সাথে এই সরকার, যেটি ইতিমধ্যে 180 দিনের বেশি সময় পার করেছে, তারা তাদের সম্পর্কের জায়গায় কোনো গুণগত পার্থক্য তৈরি করতে পারছে কি না, এক, এবং একই সঙ্গে শেখ হাসিনাকে নিয়ে কি ভারত কোনো সমস্যায় পড়েছে, এটাও যদি একটু বিশ্লেষণ করেন। আমি বিরতির পর ফিরে এসে আপনার কাছ থেকে শুনতে চাইবো। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। অধ্যাপক এম শাহিদুজ্জামানের কাছে যেতে চাই। বিরতির আগে যে প্রশ্নটি রেখেছিলাম একটু বুঝতে চাই যে ধরেন যেটা ডক্টর শামীম রেজা বলছিলেন যে বিগত যে দুটি সরকার গেছে তার সাথে এই যে বর্তমান সরকার চলছে, তারা কি কোনো গুণগত পার্থক্য তৈরি করতে পেরেছে কিনা ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে, এক। আর দ্বিতীয়ত আরেকটু ছোট্ট করে বলবেন যে এই মুহূর্তে শেখ হাসিনা আসলে ভারতের কাছে কি, মানে যেভাবে তিনি ক্ষমতা থেকে পড়েছেন তারপরেও মানে কি কারণ থাকতে পারে সেখানে, সমস্যা হয়ে যাওয়া নাকি উভয় সংকটে পড়ে যাওয়া? ধন্যবাদ। দেখুন, সময় স্বল্পতায় আমি বেশ শর্ট করে বলতে যাচ্ছি যে আপনি বিগত দুই সরকারের কথা বলেছেন, অবশ্যই প্রফেসর ইউনূসের সময় আমাদের পররাষ্ট্রনীতি একটা মৌলিক শিফট করেছে। আমরা ভারতের এই প্রভাব বলয় থেকে বের হয়ে এসে আমরা চীনের সাথে সম্পর্ক স্থাপন করার উদ্যোগ নিয়েছি, এবং এটা প্রফেসর ইউনূস সাহেব ইমপ্লিমেন্ট করেছেন। এবং তারপর তারই যে নিরাপত্তা প্রধান ডক্টর খলিল, তিনি এই সরকারের সময়ে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে এসে সেটাকে আরো পূর্ণতা দিয়েছে। কাজে আমি বলবো যে আমাদের বর্তমানে গত দুই সরকার মিলে এখন আমরা এমন একটা পররাষ্ট্র নীতির দিকে যাচ্ছি যেটা সত্যিকার অর্থে ভারতের প্রভাব বলয়ে শুধু বের হয়ে আসে না, চীনকে আমাদের নিরাপত্তা সহযোগী হিসাবে পাওয়া এবং পাকিস্তানের সাথে আমাদের অস্ত্র নির্ভরশীলতার একটা এমন প্রক্রিয়ায় যাওয়া যেখানে আমাদের সামরিক বাহিনী
দুইটি সামরিক বাহিনী একত্রিত হয়ে ভারতের হুমকি মোকাবেলা করবে। এখন আপনাকে একটা জিনিস আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে যে ভারত কিন্তু আগেকার সেই নেহেরু, ইন্দিরা গান্ধী, এমনকি মোরারজি দেশাই সেই সময়কার ভারত না। এটা এই যে ভারত এখন, এটা অনেকটা আমি বলবো, এবং অনেকেই মনে করে যে ভারত এখন আরএসএস এর কৃপায় এখন তার ফরেন পলিসির অনেক কিছুই বাংলাদেশের প্রতি, পাকিস্তানের প্রতি এবং অন্যান্য যে নেইবারদের প্রতি অনেকাংশেই কিন্তু একটা সন্ত্রাসী অ্যাটিটিউড। কেন বলছি? আপনি চিন্তা করেন, জাস্ট মাত্র কয়েক মাস আগে নির্বাচনে তারা 90 লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তার মধ্যে 70% হচ্ছে মুসলিমস, এবং এটা এই যেমন পূর্বে পশ্চিম দিকেও সেটা ঘটেছে। এটা কোনো দেশে অকল্পনীয়। এবং শুধু তাই না, নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে ভারত সিলেক্টিভলি এইসব মানুষদেরকে বর্ডার অবৈধভাবে আন্তর্জাতিক আইনের বরখেলাপ করে বর্ডার দিয়ে বাংলাদেশের ভিতরে ঠেলে দিচ্ছে। এই যে এই সম্পর্কের বাস্তবতা ভারত তুলে ধরছে, এবং তারপর এই দীনেশ ত্রিবেদী এসে মিস্ত্রি ছুরি চালায়, এত মিষ্টি মিষ্টি কথা বলে, এটা কি আপনি বৈপরীত্য বলবেন না? মাত্র 3 দিন আগে মৌলভীবাজারে একজন বাংলাদেশিকে গুলি করে মেরে ফেলেছে। এই পরিস্থিতিতে তো আমি সম্পূর্ণভাবে যে আমার অবস্থান ছিল যে কোনোভাবেই প্রধানমন্ত্রীর উচিত হবে না যে এই দীনেশ ত্রিবেদীর সাথে সাক্ষাৎ দেয়া। কেননা যেখানে বাংলাদেশের নাগরিককে তারা গুলি করে মারতে পারে, সেখানে নেপাল বা শ্রীলঙ্কা এটা কোনো দিনও মেনে নিতে পারতো না। আমরা সেটা মেনে নিয়ে বরং ভারতের সাথে কথা বলেছি, এই যে প্রধানমন্ত্রী কথা বলেছে। সুতরাং এখানে আমরা দেখতে পাই আপনার সেকেন্ড পার্ট। এম শাহিদুজ্জামান এই ক্ষেত্রে একটু বুঝতে চাই যে ধরেন আপনি বলছেন যে এখনকার ইন্ডিয়া বা এখনকার ভারত আগের ভারত নয়, কিন্তু এটাও তো সত্য যে এই ভারতের সাথেই তো আমরা একটা বিশাল সীমান্ত শেয়ার করি, তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য বলেন, ট্রানজিট বলেন, ভারতীয়রা এখানে চাকরি করে, বাংলাদেশিরা ওখানে চিকিৎসা করতে যায়, শপিং করতে যায়, অনেক সময় অনেক ধরনের খাদ্যপণ্য যাওয়া আসা করে। তাহলে এই দেশটির সাথে আসলে উত্তেজনা বজায় রেখে মানে আমাদেরকে তো নানান সময়ই আসলে নানান সমস্যার মধ্যে তার চাইলেই ফেলতে পারে। আপনি একটা মৌলিক ভুল করছেন, এবং এটা আন্তর্জাতিক সম্পর্কে কখনো মেনে নেওয়া হয় না। জাস্ট বিকজ ভারতের সাথে আমাদের দীর্ঘ একটা সীমান্ত রয়েছে, ভারত আমাদের স্থায়ীভাবে প্রতিবেশী হয়ে থাকছে, কাজেই ভারত যা খুশি তাই করবে, আন্তর্জাতিক আইনকে অপমান করবে, তারপরেও আমাদেরকেই কিন্তু 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 ভারতের সাথে তো আমাদের উপায় নাই, এই চিন্তাধারাটাই আমাদেরকে ভারত সবসময় সুযোগ নয়। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে ভারত কিন্তু এমন কোন রাষ্ট্র না যে একটা স্থায়ী, তার যে বিশালত্ব সেটার কোনো স্থায়িত্ব থাকবে, এটা কোনো কথা না। আমরা এই যে আমাদের যে ভূ রাজনৈতিক অবস্থান, আমরা অনেকাংশেই ডিফাইন করছি যে ভারতের উত্তর পূর্বাংশে তার নিয়ন্ত্রণ কতটুকু থাকবে। আমাদের সাথে চীনের যে এখন বিশেষ সম্পর্ক যদি আমরা গড়ে তুলি, তাহলে ভারতকে বাধ্য হয়ে বাংলাদেশের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এখন আপনি দেখুন আমাদের এই যে বাস্তবতা, এখানে ভারত বারবার মনে করছে যে হাসিনার পন্থী পররাষ্ট্র নীতি তারা বাংলাদেশের উপর চাপিয়ে দিতে চায়। এটা হতে পারে না। তো আমাদেরকে এখন চীনের সাথে অস্ত্রের সম্পর্ক, পাকিস্তানের সাথে অস্ত্রের সম্পর্ক আনার পরে, গড়ে তোলার পরে, তারপরেই আপনি দেখবেন ভারত কিন্তু আমাদেরকে সমতার চোখে দেখবে। আপনি যেটা চাচ্ছেন যে ভারতকে সাথে আমাদের একটা স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে হবে, এটা এমনিতে হবে না। এটা এমনিতে হবে না, কারণ গত 16 বছর আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে ফেলেছি। আর যদি একটা বছর থাকতো হাসিনা ক্ষমতায়, তাহলে ভারতীয় সামরিক বাহিনী কিন্তু স্থায়ীভাবে বাংলাদেশে অবস্থান নিত। এবং আমরা এখনই দেখতে পাচ্ছি, আপনি হয়তো এটা মেনে নেবেন যে এই যে ভারতীয় বিশারদরা, তাদের সামরিক বিশেষজ্ঞরা ওপেনলি এখন বলছে যে ভারতকে বাংলাদেশের উত্তর অঞ্চলের রংপুর ডিভিশনটা তাদের নিয়ন্ত্রণে নিতে হবে। আপনি ভারত কার্নাডের নাম হয়তো শুনে থাকবেন, তিনি ভারতের অত্যন্ত রেসপেক্টেড জিও স্ট্র্যাটেজিস্ট। তিনি সরাসরি ভারত সরকারকে বলেছে যে হয় আমরা বাংলাদেশকে বলবো যে $2 বিলিয়ন তারা রংপুর ডিভিশনটা বিক্রি করে দিক, যদি বাংলাদেশ রাজি না হয় তাহলে আমরা সামরিক শক্তি ব্যবহার করব। আপনি দেখবেন যে ভারতের রিটায়ার্ড জেনারেলসরা, এমনকি ভারতের এখনকার যারা সার্ভিং ফরেন সার্ভিস অফিসার্স, তারা সরাসরি বলছে যে তারা ওই চিকেন নেকের অংশটুকু এক্সটেন্ড করার জন্য রংপুরের একটা অংশ তাদেরকে নিতে হবে। এই যে আমরা বাস্তবতা দেখছি, এটাকে এর আগে আপনি কখনো দেখেছেন?
আপনি যে বলছেন যে ভারতকে আমাদের নেইবার হিসেবে মেনে নিতে হবে, কিন্তু ভারতের তো এই চেহারা আমরা কখনো দেখিনি। জি, আপনার ফেনী point- থেকে আপনার- নিয়ে আপনার পয়েন্ট একদম পুরো ক্লিয়ার। অংশটা আপনার তারা পয়েন্ট নিয়ে ক্লিয়ার। নিয়েছে। আপনার পয়েন্ট ক্লিয়ার। স্বামী সুযোগ করতে চেয়েছিলেন। যেটা যেটা এই আলোচনা তো বিস্তৃত, নিশ্চয়ই আমাদের তিনজনের আবারও দেখা হবে বা আলোচনা হবে টেলিভিশনের বাইরেও। কিন্তু এই আলোচনার জন্য একটা জিনিস আমার দিক থেকে এরকম মনে হয় যে আমরা কোন কোন সুযোগগুলো কাজে লাগাবো সেই সক্ষমতা আমরা অর্জন করতে পারছি কিনা। Okay. যেমন ধরুন শেখ হাসিনা কিনা তো অস্বস্তি আছে ভারতের, এইটুকু আমরা জানতে পারি। যেমন এর আগে ভারত যাদেরকে আশ্রয় দিয়েছে তারা প্রত্যেকে ভারতের কথা মতো চলেছে, সেটা দালাই লামা থেকে শুরু করে আফগান থেকে তাদের পরিবারও তাদের প্রোটোকল অনুযায়ী চলেছে, যারা যেভাবে চলতে বলেছে। দেখে মনে হচ্ছে যে শেখ হাসিনা সেভাবে চলছেন না বা তাদের একটা অস্বস্তি তৈরি হচ্ছে। আমরা ওই সক্ষমতাতে গেছে কিনা যে ওই অস্বস্তিটা আমরা আমাদের ফেভারে আনতে পারি কিনা, এটা একেবারে তাত্ত্বিক আলোচনা, এটা কৌশলের জায়গা হতে পারে কিনা। আপনি প্রত্যর্পণের ক্ষেত্রে বলেন, প্রত্যর্পণ যেটুকু রিভাইজ করা হয়েছিল সেখানে কিন্তু অস্পষ্টতা আছে। একদিকে দণ্ড ইত্যাদি থাকলে আপনি যেমন আনতে পারেন, রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু ব্যাখ্যাটা বেশ বড়, যে রাজনৈতিক বিবেচনা এরকম থাকলে সে কিন্তু বাধ্য হবে কিনা সেটা আবার আলোচনা সাপেক্ষ। অতএব এটাকে কোন ক্যাটাগরিতে ফেলবো, আমি কি দণ্ডের ক্যাটাগরিতে ফেলবো কিনা নাকি রাজনৈতিক বিবেচনার ক্যাটাগরিতে ফেলবো, সেটাও কিন্তু নির্ভর করবে বাংলাদেশের সক্ষমতার উপরে। উনি যেটা উত্তর পূর্বাঞ্চলের কথা স্যার যেটা বললেন, সেই যে সুযোগটা ভারত অবশ্যই চাইবে, ভারত যে কোনো মূল্যে বাংলাদেশের সহযোগিতা চাইবে। উত্তর পূর্বাঞ্চল তার একাধিক আগ্রহ আছে, নিরাপত্তা আগ্রহ আছে, সেখানকার আপনি যদি বলেন এক ধরনের বিদ্রোহ দমনেরও তার আগ্রহ আছে, বাণিজ্যের আগ্রহ আছে। আমার প্রশ্ন হলো, আমি কি আগের সরকারের মতো শুধুমাত্র ওই কথার মধ্যে থাকবো যে একবারে তার সে ল্যান্ডলক একটা জায়গা, বঙ্গোপসাগর ছাড়া আর কোনো কিছু নেই, তারপর সঙ্গে থেকে রিয়াকশন দেখাবে যে আমি ল্যান্ডলক না, নাকি উত্তর পূর্বাঞ্চলের যাওয়ার জন্যে, উত্তর পূর্বাঞ্চলকে ব্যবহার করার জন্যে তার যে নিরাপত্তা ব্যয় আমি কমাবো, বিলিয়নস অফ ডলার্স আমি কমিয়ে দেবো, সেটার জন্য বাংলাদেশকে যে সে কৌশলগত পার্টনার হিসাবে যদি পেতে চায়, সেই সুযোগটা বাংলাদেশ কিভাবে তার কাছ থেকে নিচ্ছে বা বাংলাদেশ কতখানি সেখানে সক্ষমতা দেখাচ্ছে, সেই জায়গাটা আমি আগ্রহী থাকবো। এবং তার উপরে সামরিক চাপ সৃষ্টির জন্য আমি জানি না এটা কতখানি কৌশলগত হবে যে পাকিস্তান বা অন্য রাষ্ট্রের সঙ্গে আমি অ্যালাই তৈরি করে আমার অবজেক্টিভের জন্য একটা এত বড় সামরিক রাষ্ট্রের উপর আমি চাপ সৃষ্টি করব। তার চাইতে বরং আমি অন্য যে কৌশলগুলোর কথা বললাম, অন্য যে সুযোগগুলোর আমার, সেই সুযোগটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার হিসাবে কতখানি আমি আদায় করতে পারি। এবং আমি আবারও বলবো যে আমার কাছে ডিসেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে পানি চুক্তির কথা, গঙ্গা নবায়নের কথা বলছি, সেখানে একাধিক ইস্যু তৈরি হচ্ছে। ওই পাশে পানি আছে কিনা সে প্রসঙ্গ ভারত তুলবে, ক্লাইমেটিক কন্ডিশনের একটা এফেক্ট পড়ছে এই পানির উপরে, অনেকগুলো বিষয় সেখানে আমরা কিন্তু এক ধরনের সুযোগ গ্রহণ করতে পারি যে আমাদের ছাড়া এককভাবে তারাও করতে পারবে না। ফলে রাইট, আপনার বিশ্লেষণ না, আমার বিশ্লেষণটা বলি, আমি তো মাঠের রিপোর্টার হিসেবে আমাকে দিয়ে শুরু করলেন দুইজন শিক্ষক ইউনিভার্সিটির, ওনাদের জায়গা থেকে বললাম, আমি প্র্যাকটিশনার জায়গায় একটা জিনিস বলি, এটা নিঃসন্দেহে ভারতীয় হাই কমিশনার আসার পর থেকে তিনি কিন্তু একজন ঝানু পলিটিশিয়ান, বিভিন্ন দল করে আজকে এই জায়গায় এসেছেন। এবং প্রধানমন্ত্রী মোদী যখন প্রথমবারের মতো বাংলাদেশে একজন পলিটিশিয়ান পাঠান, এবং আমার ইন্ডিয়ান সিস্টেমে দেখুন এমইএ বা ওদের পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় আপার হ্যান্ডে থাকে, সেই জায়গা ভেঙে কিন্তু মোদী উনাকে পাঠিয়েছেন। এবং উনি আসার পর থেকে আমাদের নিশ্চয় মনে আছে বেনাপোল দিয়ে যখন আসে এক আকাশ এক বাতাস, এই যে বলছেন কিছু জিনিস আছে কি, আমি বলি আপনি যে প্রশ্নটা প্রফেসর শাহিদুজ্জামানকে করেছেন, গুণগত পরিবর্তন আছে কি নাই, এখন একটা পরিবর্তন তো 24 হয়ে গেছে, যে এই 15 বছরের শাসনামল এবং 1.5 বছর ওই জায়গা থেকে ফিরে এসে যখন আপনি নির্বাচনের পরে রিসেট করতে চাচ্ছেন, সেই রিসেটটা কিভাবে করবেন? নিশ্চয় পরিবর্তিত সময়ের আলোকে, সক্ষমতার কথা বলছেন ডক্টর শামীম রেজা, এখন পরিবর্তনের সময়ের আলোকে যে করছেন এবং 5 তারিখের পর ঘটনা পরম্পরায় যা ঘটে গেল, সেটা তো তাদের জন্য খুব সুখকর না। এটা খুব পরিষ্কার যে এখন রিসেট করবেন পুরনো কায়দায় পুরনো তরিকায়, এটা কিন্তু হবে না। আপনাকে বাস্তবতার নিরিখে বাংলাদেশের সাথে এঙ্গেজ হতে হবে। আমরা যখন এই আলোচনা করছি আজকে 11 তারিখ, ইতিমধ্যে 10 তারিখ সকালে আলোচনা করে 10 তারিখ বিকেলেই কিন্তু দীনেশ ত্রিবেদী দিল্লি ফিরে গেছেন কেন? আমরা জানি মোদি তাকে স্টেট মিনিস্টারের স্ট্যাটাসে পাঠিয়েছেন ভারতের জন্য, অর্থাৎ তিনি যখনই চাইবেন অ্যাক্সেস পাবেন নরেন্দ্র মোদির। তো নরেন্দ্র মোদির সাথে নিশ্চয়ই তিনি 11 তারিখ হোক 12 তারিখ হোক কথা বলবেন, ঢাকার মেসেজটা দিবেন, মোদির মেসেজটা আনবেন। কারণ আপনাকে এঙ্গেজ হতে হলে প্রথম এবং প্রধান বিষয় হচ্ছে আগের কায়দায় আপনি পারবেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা জানি ব্রিক্সের দাওয়াত দিয়েছেন, এবং ব্রিক্সের দাওয়াতে ব্যাপারে বাংলাদেশের অনীহাটা কি কালকে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল আবারও স্পষ্ট করেছেন, আমাদেরকে কিন্তু প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে, এই যে জায়গাগুলো আমি যদি বলি যে বাংলাদেশ যেভাবে বলেছে কাটকাট বলে দিয়েছে বা তিনি অলংকারিক বলেছেন বলে গ্রে এরিয়া একেবারেই নেই, যে বাংলাদেশ কিছুটা জিনিস যে বলেছে বা চাপ বা শর্ত দিয়েছে এটা বলাই বাহুল্য। এবং তিনি দিল্লি গেছেন, দিল্লিতে মেসেজটা ডিসপ্যাচ করবেন, দিল্লি থেকে আনবেন। অর্থাৎ আপনি যদি এঙ্গেজ হতে চান
আপনাকে কিন্তু পরিবর্তিত সময়ের নিরিখে এঙ্গেজ হতে হবে। আমার গঙ্গা চুক্তির কথা বলছেন ডক্টর শামীম রেজা, বা অন্য অনেক কিছু আছে, কিন্তু হুটহাট তো আমি করে ফেলতে পারি না। এখন গঙ্গা চুক্তির কথা, গঙ্গা চুক্তি আমাদের দরকার। পানি আছে কি পানি নাই, ক্লাইমেটিক চেঞ্জ হয়েছে কিনা, আমার প্রস্তুতি আছে কিনা, সেটাও কিন্তু দেখতে হবে। আর আপনি যেটা বলছেন বড় দেশ, প্রতিবেশী দেশ, এখন বড় ছোট বলে ওইটা দেখার কিন্তু সুযোগ নেই। আজকে যখন আমরা আলোচনাটা করছি, যেই মুডে করছি, আপনি ধরেন আপনার ক্যারিয়ার যখন টিভি সাংবাদিকতায় করেন, তখনকার যে 5 বছর আগে কি ছিল, এখন যে বিবর্তনটা হয়েছে, এই বিবর্তনের সাথে তাল মিলিয়ে তো আমাদেরকেও পাল্টাতে হবে। কাজে সম্পর্কটা নিয়ে আমরা যখন কথা বলছি, সম্পর্কের বিবর্তন কথা ভাবতে গেলেই পরিবর্তনকে আপনার আত্মস্থ করতে হবে। সেটা যদি না আমার করি- আমার আমার বোঝার জায়গাটা ছিল এরকম। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. যে ধরেন আপনার সাথে যখন এত বড় একটা সীমান্ত নিয়েছে, সে তো আপনাকে নানান সময় টেনশন দেয় প্রতি মুহূর্তেই, কিন্তু আমার কি সে সক্ষমতা তৈরি হলো কিনা তার টেনশন নেবার মতো। আমি সেটাই- এই জায়গাটায় আমি এই কথা বক্তব্যের সঙ্গে কিন্তু আমি একমত। উনি যেটা বললেন যে তাকেও এনগেজড হলে, যেমন স্যার যেটা প্রফেসর শাহজামানও বললেন, এটা নেহরুভিয়ান ইন্ডিয়া না, এটা ভিন্ন ইন্ডিয়া। তার রাজনৈতিক এবং রাষ্ট্রীয় দর্শন এখন পাল্টে গেছে, সেটা ভিন্ন মাত্রায়। কিন্তু এটার সঙ্গে আমি একমত যে তাকেও আমার সঙ্গে ওইভাবে এনগেজড হতে হবে এবং কনস্ট্রাকটিভ এনগেজমেন্টের সাইন দেখাতে হবে। কিন্তু একই সঙ্গে আমি আমাদের সক্ষমতাকেও ওই অর্থে সুযোগগুলো নেওয়ার উপরে জোর দেবো, যে আমি তো অনেকগুলো সুযোগ দেখতে পাচ্ছি, যে সুযোগগুলো আমি কাজে লাগাতে পারলেও পারতে পারি। তার মানে আমি বলছি না যে আমি জোর করে কাজে লাগাতে পারবো যদি সে আমাকে সুযোগটা না দেয়। আন্তর্জাতিক সম্পর্ক তো চ্যারিটি না, না অবশ্যই এবং না, স্বার্থ। অবশ্যই না, সে নিঃসন্দেহে। কেন চীন আসবে বা কেন যুক্তরাষ্ট্র আসবে? দেখেন, আমি চীনে গেছি, মালয়েশিয়া গেছি, এরপর যুক্তরাষ্ট্র এলো। আমাকেই একটু ছোট্ট করে বলে শেষ করব। সার্জিও গোর যখন বাংলাদেশে আসেন, আমাদের প্রাইম মিনিস্টার যখন বলেন যে আমরা ইনভেস্টমেন্টের জায়গায় টেকনোলজিতে চাই, সেমিকন্ডাক্টর চাই, সাথে সাথে বললো প্যাক্সিলিকাটাকে জুনে হয়েছে একটা কনফারেন্স, যেটা কোম্পানি ড্রিভেন, যেখানে আইটি বেসড একটা ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রির জন্য এআই বেসড, তো সেখানে দিচ্ছে। এবং সার্জিও গোর থাকা অবস্থায় আমরা ঘোষণা দিলাম চীনের যে ইনিশিয়েটিভ, যেটা আমেরিকার কাউন্টারে সাংহাইতে হলো জুলাইতে, আপনার ওয়াইকো, অর্থাৎ সেটাও এআই রিলেটেড, সেটাতে গেছে। এবং আমাদের মধ্যে সোশ্যাল স্পেসে তর্ক বিতর্ক হয়ে গেল, মিটিংটা ভালো হয় নাই, আমরা চীনের দিকে ঝুঁকছি, আমরা যুক্তরাষ্ট্র না, একেবারে বাজে কথা। আমার কাছে যে খবর, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা কিন্তু আলোচনা করেছি, আমরা তোমাদেরটাতেও থাকবো, এটা তো অবজারভার হয়ে। এই যে আমাদেরকে এঙ্গেজ করা হচ্ছে, আমরা কিন্তু অনেক যে সক্ষমতার কথা বলছেন, তো মডারেট মুসলিম কান্ট্রি, ইয়াং পপুলেশন 180 মিলিয়ন, আমার জিওগ্রাফিক্যাল লোকেশন, এইগুলো হচ্ছে আমার সম্পদ। আমরা মালয়েশিয়া কিন্তু লেবারের কথা বলছি না, আমরা বলছি শিক্ষার্থী পাঠাবো, ফ্যাকাল্টি পাঠাবো, সেমিকন্ডাক্টর। কাজে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কম্প্রিহেন্সিভলি ভাবা উচিত, সেটা সব দেশের ক্ষেত্রে। জি, আমি এই জায়গাটা থামাই, আমি একটা বিরতির সময় হয়েছে, আমি একটা বিরতি নেই। বিরতির পর ফিরে এসে শাহেদুজ্জামান আপনার কাছে জানতে চাইবো যে ধরেন বাংলাদেশ ভারত সম্পর্কে যে নানান ধরনের শেড নিয়ে আমরা কথা বলছি, যে পর্যায়ে এখন আমরা আছি, ফলে অনেকেই এই প্রশ্নটি তোলেন যে আসলে সামনের দিনগুলোর জন্য দল মত নির্বিশেষে একটা জাতীয় সংলাপ আসলে প্রয়োজন অনুভব করেন কিনা, সেই বিশ্লেষণটা শুনবো। একই সঙ্গে আপনাদের কাছ থেকেও শুনতে চাইবো যে রয়ের প্রধানের যে সফরটি বা তিনি কীভাবে এসছেন, আমি এখন পর্যন্ত স্পষ্ট না, তবু এটা নিয়ে আসলে বিশেষ কোনো কিছু কিনা এই তার বাংলাদেশে আসা এই মুহূর্তে, সেটা নিয়ে একটু আলোচনা করবো। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। এম শাহেদুজ্জামান, আপনার কাছে যেতে চাই, যে প্রশ্নটি রেখেছিলাম সেটা শুনেই আপনাকে বিদায় জানাবো। আসলে যে পরিস্থিতিতে আছি, যে শেডে আমরা আছি, তাতে কি মনে করেন যে দল মত নির্বিশেষে একটা জাতীয় সংলাপের প্রয়োজন পড়ে কিনা? হ্যাঁ, আমাদের একটা জাতীয় সংলাপের প্রয়োজন পড়ে, সেটা কিন্তু এখন ঘটার মতো বাস্তবতা আসেনি। কারণ আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া এখন এমন একটা অধ্যায়ে আমরা চলে গিয়েছি, যেখানে বলতে গেলে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রটা অত্যন্ত সেন্সিটিভ একটা বাস্তবতা। ভারত সত্যিকার অর্থে কিন্তু আমাদের কাছে গ্রহণযোগ্যতা পেত যদি ভারতের পররাষ্ট্রনীতিতে এমন এমন বাস্তবতা থাকতো, যে যেমন আমাদের চীনের সাথে সম্পর্কের পরিবর্তন, ভারত যদি এটাকে ওয়েলকাম করতো, বলতো যে চীনের কাছ থেকে তোমরা বিমান ক্রয় করছো তোমাদের নিরাপত্তার জন্য, ভারতের কোনো আপত্তি নেই। ভারতকে আমরা শ্রদ্ধার চোখে দেখতে পারতাম যদি ভারত মনে করতো যে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হচ্ছে,
ভারত যদি বলতো যে আমরা আশা করি যে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের মাধ্যমে সার্ক পুনর্জন্ম লাভ করবে এবং ভারত আবার সার্কে যেতে পারবে, এইসব অ্যাপ্রোচ গুলাই কিন্তু অন্যান্য অঞ্চলে অন্যান্য দেশে ঘটে থাকে। কিন্তু আমরা আনফর্চুনেটলি দেখতে পাচ্ছি ভারত কিন্তু একেবারে একটা হীনমন্যতায় ভোগে। ভারতীয় নেতৃত্ব তারা কোনোভাবেই বাংলাদেশকে আগেকার যে হাসিনার অবস্থান সেখান থেকে বের হয়ে আসতে দেবে না। আপনি দেখেন তিস্তা চুক্তিতে তারা কি করছে আমাদের সাথে, পদ্মার প্রশ্নে আমাদেরকে তারা ওয়েপেনাইজেশন অফ ওয়াটারে বিশ্বাস করছে, পানির অস্ত্রায়ন, এবং এটা তারা পাকিস্তানের সাথে প্রয়োগ করছে এবং খুব সম্ভবত বাংলাদেশকে তারা ভিতরে ভিতরে ব্ল্যাকমেইল করছে। এই যে তোমরা যদি তিস্তার ব্যাপারে চীনের সাথে কোনো সম্পর্ক করো তাহলে আমরা তিস্তার পানি বন্ধই করে দেবো, কোনো তিস্তা চুক্তি পদ্মা চুক্তি হবে, এটা তো আন্তর্জাতিক আইনের চরম বরখেলাপ হয়ে যাবে। কিন্তু আসার কথা হচ্ছে এই যে আমরা যদি চীনের সাথে তিস্তার ব্যাপারে একটা পূর্ণাঙ্গ চুক্তি করি তখন কিন্তু চীনের হাতে এমন একটা চাবিকাঠি চলে আসবে যে তারা ব্রহ্মপুত্র পানি যেহেতু তারা কন্ট্রোল করে, তারা বাধ্য করবে ভারতের 7 সিস্টার্সকে যে আমরা ব্রহ্মপুত্রের পানি তোমাদের বন্ধ করে দেব যদি তোমরা তিস্তা প্রশ্নে বাংলাদেশকে আন্তর্জাতিক নদী আইন মেনে না চলো। এবং এটা এমন একটা প্রস্তাব যেটা পাকিস্তানও এখন ব্যবহার করছে চীনকে, যে এই ব্রহ্মপুত্র ইস্যুটা হচ্ছে কি টু ফোর্স ইন্ডিয়া, একটা চাবিকাঠি যে পানিকে যেন অস্ত্র হিসাবে ভারত ব্যবহার করতে না পারে। আমরা ভারতের কাছ থেকে আমরা আশা করি যে ভারত আমাদের প্রতি শ্রদ্ধাশীল হবে তখনই যখন আমাদের রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে ভারতের বিষয়ে একটা সমন্বিত অবস্থান নেবে। কিন্তু আমার কাছে অসংখ্য ধন্যবাদ শাহিদুজ্জামান, আপনার পয়েন্ট একদম ক্লিয়ার। আপনি আমাদেরকে সময় দিয়েছিলেন, আপনাকে আপাতত বিদায় জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। আমি বরং একটু রাহিদি রাজ আপনার কাছ থেকেও ছোট্ট করে বুঝতে চাই, খুব বেশি হয়তো সময় পাবো না, তারপরও ছোট্ট করে যদি প্রসঙ্গটা তুলছিলাম আসলে যে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের যিনি পরাগ জৈন, যিনি আসলেন গেলেন, আপনি মাঠের প্রতিবেদক, বিষয়টা কি খুবই কিরকম বিষয়টা তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়টা? যেহেতু আমরা এই আলোচনাটা কেন করছি, নিশ্চয় 5 তারিখের ঘটনা প্রবাহগুলোই তো আমাদের সবার মনোযোগটা আবার বাংলাদেশ ভারত সম্পর্কের জায়গায় এনেছে। বিশেষ বিশেষ জায়গায় অনেক কিছু ঘটছে কিন্তু ওই জায়গাটা বেশি। তো এখন আপনি যেটা বলছেন আনুষ্ঠানিকভাবে বা সরকারি তরফে কিন্তু কিছুই বলা হয়নি যে তিনি এসছেন, কোথায় কি করলেন জানলেন। আমরা কাজ করার সুবাদে যেটা অনেক সময় আমাদের যেটা হয় যে আমরা সোর্স দিয়েও করি, তো সেই সূত্রের বরাতে যেটা জানছি এই ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে যিনি বা যারা থাকেন তারা তো নিশ্চয় সরকারিভাবে ছাড়া এই ধরনের সফর করতে পারেন না। আবার এটাও বুঝি যেহেতু তারা গোয়েন্দা সংস্থা বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই জায়গাগুলোতে থাকেন, তারা তাদের কাউন্টার পার্টিদের সাথে মিটিংটা করেন। তো গতকাল বিকেলে তিনি এসেছিলেন, আজকে বিকেলে আবার চলে গেছেন। এর মধ্যে এক বা একাধিক বৈঠক হবে এরকম অসমর্থিত সূত্রগুলো জানাচ্ছে। এখন এই জিনিসটা নিয়ে হঠাৎ করে এত তর্ক বিতর্ক হলো এবং মনে হলো অ্যাজ ইফ দুপুর থেকে যেটা দেখছি একটা দুটো অনলাইন শুরু করলো যে তিনি এসছেন, তিনি এখানে আসার আগে অন্য কোথাও গেছেন, এই গেছেন। তো অন্য কোথাও গেছেন কি গেছেন না এটা তো আমাদের ভেরিফাই করার সুযোগ হয় না। আমি খালি অতীতের প্রসঙ্গ টেনে বলবো, 2023 সালে আমার যতটা মনে আছে জুন থেকে নভেম্বর এই 5 মাসের মধ্যে তখনকার ভারতীয় গোয়েন্দা সংস্থা যে প্রধান ছিলেন, প্রথমজন ছিলেন সামন্ত গোয়েল এবং পরের জন রবি সিনহা, তিনিও এসেছিলেন। তিনি এসে তৎকালীন সরকারের খুব গুরুত্বপূর্ণ পদে থাকা এক ব্যক্তির সাথে বৈঠক করেছিলেন। এবং এই জিনিসটা নিয়ে এই জন্যই এত আলোচনা হচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এক ধরনের উত্তেজনা টানাপোড়েন আমরা দেখছি। এবং তিনি এলেন, এসে অবশ্যই এক বা একাধিক মিটিং করেছেন, মিটিং করে চলে গেছেন। আবার দীনেশ ত্রিবেদী একটু আগে যে বিরতির সময় বলছিলাম, এই বিরতির আগে যে কথাটা বলছিলাম, এই যে গতকাল এবং পরশু গুরুত্বপূর্ণ তিনি মিটিং করলেন, করে কিন্তু তিনি ভারতের রাজধানীতে ফিরে গেছেন মেসেজ ডিসপ্যাচ করে কাজ করার পরের ধাপের ইনস্ট্রাকশনগুলো নিতে। এই জন্য শামীম রেজা আপনার কাছ থেকে শুনতে চাবো যে জাতীয় সংলাপের কথা বলছিলাম, সেটা দিয়ে ছোট্ট করে বলবেন। আমি পাশাপাশি ডাইসে যেতে চাই, আমি একটু অনলাইন পত্রিকাগুলো দেখবো নিশ্চয়ই। আমার মানে এই জায়গায় বোধহয় কেউই দ্বিমত করবেন না। এখন জাতীয় সংলাপ মানে কিন্তু এটা নেই যে একেবারে মুখোমুখি টেবিলে বসে সংলাপ, এটা এক ধরনের ঐক্যমত্যের প্রয়োজন পড়ে। এবং আপনার পররাষ্ট্র নীতিতে আপনার এই কৌশলগত পদক্ষেপগুলোতে জনমতের প্রতিফলন আছে কিনা। আমি খুব দ্রুত বলি, চীনের 550 মতো থিঙ্ক ট্যাঙ্ক কাজ করে অর্থনীতি, সামরিক, কৌশলগত বিষয়।
ভারতে এটা 150 থেকে 200 মতো কাজ করে, আমি আমাদের সংখ্যাটা না বলতে চাই। এরকম পরিস্থিতিতে আপনার তো সমর্থন লাগে, আপনার তথ্য লাগে, আপনার বিশ্লেষণ লাগে, জনমতের বিশ্লেষণ লাগে, সেইটা আমাদের প্রবলভাবে এখানে অনুপস্থিত। এবং আপনি যে এই সক্ষমতা তৈরি করবেন এই কারণে, এই যে রোহিঙ্গা সংকট, আপনি কি একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে পেরেছেন? জাতীয় সংলাপের জায়গায় যেতে পেরেছেন? এই যে ভারতের সঙ্গে আমাদের দশকের পর দশক যে সংকটগুলো, তার জন্য আমরা জাতীয়ভাবে একত্রিত হতে পেরেছি। কিন্তু আপনি যখন ভারত রাষ্ট্রের কথা বলেন, তখন তার গণমাধ্যম থেকে শুরু করে সরকারি বিরোধী প্রত্যেকে কিন্তু সংকটকালে এক হয়। আপনি পাকিস্তানের মতো অসংখ্য তার সমস্যা চিহ্নিত করতে পারবেন, সে কিন্তু এক হয়। অতএব জনমত, আপনার কি ধরনের থিঙ্ক ট্যাঙ্ক আপনাকে সাপোর্ট দিচ্ছে, কেবলমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিবৃতি বা গুরুত্বপূর্ণ বিবৃতি, তারপর আমরা টেলিভিশন অনুষ্ঠান করছি, এই বিশ্লেষণ কিন্তু যথেষ্ট না। সরকারকে আপনার সমর্থন যোগাতে হবে। সব মিলে আমি মনে করি যে আমাদের এই ধরনের একটা পরিস্থিতিতে যেতে হবে ভারতের সঙ্গে এনগেজমেন্টে। আমি পুরো রাজবার সঙ্গে একমত যে এই যে বিবর্তন হয়েছে, যে পরিবর্তনটা হয়েছে, সেইটা ভারতকে অনুধাবন করতে হবে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। সেই এনগেজমেন্টের একটা রিফ্লেকশন দেখাতে হবে যে আমি সেটা অনুধাবন করেছি। বাংলাদেশকে বলতে হবে যে পানি, সীমান্ত, এই বিষয়গুলো কষ্ট হিসাবে ব্যবহার করা যাবে না, বা রাজনৈতিক বিষয়গুলো কষ্ট হিসাবে ব্যবহার করা যাবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক শামীম রেজা এবং রাহিদ এজাজ। আজকে আর অনলাইন দেখার সুযোগ পেলাম না, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। এরাতে মূল্যবান সময় দিয়েছেন, মতামত জানিয়েছেন। আর এরই সাথে শেষ করতে হচ্ছে আজকের নির্বাচিত খবর। কাল আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।